সেফ এক্সিটের প্রশ্ন আসছে কেন? আগামীর ক্ষমতায় কি আওয়ামী লীগ আসছে? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। কয়েকদিন যাবৎ আপনারা শুনছেন যে সেফ এক্সিট। প্রথম সেফ এক্সিটের আলাপটি তোলেন এনসিপির আহ্বায়ক, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম। তিনি হতাশা প্রকাশ করেছেন, ভুল স্বীকার করেছেন যে এমন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে যারা ইতিমধ্যে আখের গুছিয়েছে, আমাদের সাথে প্রতারণা করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করছে এবং এখন সেফ এক্সিট খুঁজছেন, অর্থাৎ পালিয়ে যেতে চাইছেন। কেন পালিয়ে যাবেন? আমি শুরুতে এই প্রশ্নটা করেছি যে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসলে তাদের সেফ এক্সিটের প্রয়োজন হবে, কিন্তু এই যে বর্তমান বন্দোবস্ত শব্দটা এখন বহুল ব্যবহৃত, নয়া বন্দোবস্তের যে সরকার এবং এই সরকারের সাথে যেসব রাজনৈতিক দল আছে তারা যদি সম্মিলিতভাবে ক্ষমতায় আসে কিংবা যে কোনো একটি এককভাবেও ক্ষমতায় আসে, তাহলে এই উপদেষ্টারা পুরস্কৃত হবার কথা। তো কারণ যাদেরকে ক্ষমতায় বসিয়ে দিলেন, এই বসিয়ে দেবার পেছনে তো এখনকার এই উপদেষ্টারা যতই আখের গোছাক না কেন, গণ অভ্যুত্থানের নায়কদের সাথে প্রতারণা করুক না কেন, তাদের তো কৃতিত্ব থাকবার কথা। কৃতিত্ব থাকলে তাদের তো এক একজন মহানায়ক মহানায়িকার ভূমিকায় অবতীর্ণ হবার কথা। প্রথমে নাহিদ ইসলাম সেফ এক্সিটের কথা তুলেছেন, এরপরে সার্জিস আলম তুলেছেন, সবশেষ গতকালকে উপদেষ্টা রিজওয়ানা হাসান তুলেছেন এবং তিনি বলেছেন যে আমি কোনো সেফ এক্সিট খুঁজছি না, আমি দেশেই থাকব। কেন? তিনি কি ভাবছেন যে তারা যাদেরকে ক্ষমতায় বসাতে চান তারাই ক্ষমতায় আসবেন? আবার নাহিদ ইসলাম, সার্জিস আলমরা বলছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন। আমি একদিন আগেই এমন একটি প্রশ্ন করেছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এখনকার উপদেষ্টারা রাজা মহারাজা হয়ে থাকবেন, জামাত যদি আসে তারা রাজা মহারাজা হিসেবে থাকবেন, মহারানী হিসেবে থাকবেন, রানী তো আছে। এনসিপি ইতিমধ্যে অভিযোগ তুলেছে, এনসিপি ক্ষমতায় আসলে কি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসছে? এই প্রশ্নটা দেখা দেয়। আবার মনে পড়ে যায় এই মুহূর্তে যে 2007-08 সালে বাংলাদেশে একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। এখনকার ইউনূস সরকারও সেনা সমর্থিত। সেই সময়ে 111 নামে পরিচিত একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সরকারটি আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের চাইতে লক্ষ গুণ প্রতাপশালী সরকার ছিল। সেই সরকারটি ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেনি। 2 বছরের মধ্যে নির্বাচন দিয়ে, এবং তখনও সেফ এক্সিটের প্রশ্ন ছিল, এবং তখনও সেই সরকারের যারা কুশীলব ছিলেন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, তারা কিন্তু নির্বাচন দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে সাথে সাথে তারা বিদেশে পাড়ি দিয়েছে। বিদেশে পাড়ি দিয়ে তারা কোথায় আছেন? ফখরুদ্দিনের চেহারা কিন্তু আজ পর্যন্ত কেউ আর দেখেননি। এবার সেনাপ্রধান মুঈন আহমেদের চেহারা যদিও দেখেছেন, কিন্তু ফখরুদ্দিন আহমেদের চেহারা আজ পর্যন্ত কিন্তু দেখেননি। তারাও কি সেই সময় অপরাধ করে গেছেন যে যার কারণে আজ পর্যন্ত চেহারা দেখেননি? আজকের উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা কি শিক্ষা নেন না? সেই সরকারটি বাংলাদেশে বেশ কিছু কাজ করেছিল, গুরুত্বপূর্ণ কাজ। এই যে আজকে ভোটার তালিকা, আজকে যে এনআইডি, আমি একটি এরকম অসংখ্য কাজ করেছিল, ভালো কাজ করেছিল এই সরকার। আজকে যদি ইউনূস সরকার দেখি, কিন্তু বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যতগুলো নির্বাচিত সরকার এসছে, যতগুলো অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটি হোক, সবচেয়ে দুর্বল সরকার হচ্ছে ইউনূস সরকার। সেই 111 সরকার, দুর্দণ্ড প্রতাপশালী সরকার, প্রধান সহ উপদেষ্টা পরিষদের অনেকে এবং তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈন আহমেদ পর্যন্ত বিদেশে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। আজকের উপদেষ্টা পরিষদের কি ভয় হয় না যে তাদের কি হবে তারা যখন ক্ষমতাচ্যুত হবেন?
ধানাই পানাই সেই সময়ের উপদেষ্টা পরিষদ ধানাই পানাই করেছিল যে আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে, কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি পাল্টে যাওয়ায় ক্ষমতায় থাকা আর সম্ভব হয়নি। একটা দ্রুত নির্বাচন দিয়ে তারা কিন্তু চলে গিয়েছিল। আজকের সরকারও নির্বাচনের যে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে প্রায় 1.5 বছর হতে যাবে আর কি। সেই 1.5 বছরের মাথায়, সেই সময় ছিল 2 বছর, এবার 1.5 বছরের মাথায় নির্বাচন যদি হয় দেবার পরিকল্পনা করছে। তাহলে আমি বারবার প্রশ্ন করছি যে নির্বাচন পরিকল্পিত একটা নির্বাচন করবার এখনো পর্যন্ত পরিকল্পনা হচ্ছে, তাহলে সেফ এক্সিটের কেন প্রশ্ন আসবে? তাহলে কি ভিন্ন কিছু ঘটছে পর্দার আড়ালে? আমরা বারবার বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সত্যিকার অর্থে নির্বাচন করতে পারবে না, যে স্টাইলে নির্বাচনটি করতে যাচ্ছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবর্তন হতে হবে, পরিবর্তন হয়ে সেই পরিবর্তিত সরকারটি নির্বাচন করবে, এবং সেই পরিবর্তিত সরকারটি নির্বাচন করে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? এই জন্য কি সেফ এক্সিট চিন্তা? এমনকি এমন কথাও চালু হয়ে গেছে যে অনেক উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ করবার চেষ্টা করছেন, তার কাছেও মার্জনা চেয়ে সেফ এক্সিট খুঁজবার চেষ্টা করছেন। কেন? কি হচ্ছে? এটি নিশ্চিত যে ডক্টর ইউনূস আসলে নির্বাচন করতে পারবে না। এই যে যা আলোচনা রটে যায় তা তো কিছুটা বটে। এই বটে থেকে যে ডক্টর ইউনূস যে নির্বাচন করতে পারছেন না এবং একটি অন্য সরকার আসবে এবং অন্য সরকারটি নির্বাচন করবে এবং সেই নির্বাচনটি ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন হবে এবং সারা পৃথিবীতে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, এছাড়া আপনাকে কেউ স্বীকৃতি দেবে না। ইতিমধ্যে ভারত বলে দিয়েছে যে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে সেই নির্বাচনে নির্বাচিত সরকারের সাথে ভারত কাজ করবে। কিন্তু আপনি যদি ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে একা একা খাওয়া মার্কা নির্বাচন করেন, তাহলে কিন্তু সেই সরকারের সাথে ভারত কাজ করবে না, পৃথিবীর কেউ কাজ করবে না। আজকে দেশের যে প্রেক্ষাপট, এনসিপি নেতারা যে হতাশা প্রকাশ করছেন, তাতে গত 14 মাসে আগের 16 বছরের যে কর্ম, আগের 16 বছরের যে নেতিবাচক কর্মগুলো ছিল সেগুলোকে ফেল করে দিয়েছে। সরকারটা তো পতন হলো আগের 16 বছর যে নেতিবাচক কর্মকাণ্ড, সেই কারণেই তো আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারের পতন হলো। আজকে যে 14 মাসে প্রশ্নবিদ্ধ বাংলাদেশের ভয়াবহ দুঃশাসনের মধ্যে দেশ পড়ে গেছে, এর দায় যেমন ইউনূস সরকারের, তেমনি ইউনূস সরকারের সহযোগী যে দলগুলো, সহযোগী প্রধান 3টি দল এবং আরো ছোটখাটো দল, জাতিসংঘে যে 3টি দল গিয়েছিল ডক্টর ইউনূসের সফর সঙ্গী হিসেবে, বিএনপি, জামাত, এনসিপি, আজকে 14 মাসে যত ব্যর্থতা, সেই ব্যর্থতার দায়ভার বিএনপির উপরে বর্তায়, জামাতের উপরে বর্তায়, এনসিপির উপর বর্তায়। তাহলে এত ব্যর্থ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকার, এই ব্যর্থ সরকারকে আগামী নির্বাচনে নির্বাচিত হবে বা সরকারপন্থীরা, সরকারের যে রাজনৈতিক দলগুলো, একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন যদি হয়, আগের 16 বছরের তুলনায় যদি লক্ষ গুণ খারাপ কাজ করে থাকে, তাহলে মানুষ কাকে বেছে নেবে? আগের 16 বছরে যে সরকারটি ছিল, যে দলটি ক্ষমতায় ছিল, তাকেই তো বেছে নেবে। চারিদিকে তো এই শোরগোল শুরু হয়ে গেছে, সাধারণ মানুষের মধ্যে সেই শোরগোল শুরু হয়ে গেছে। বাস্তবতা এটি যে আজকে সেফ এক্সিটের যে কলরব উঠেছে, এটাই বাস্তবতা যে আসলে কি হবে। আসলে কি আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক দলগুলোকে আমরা ক্ষমতায় বসিয়ে দিতে পারবো? এরকম প্রশ্ন, এরকম সন্দেহ, এরকম দ্বিধাদ্বন্দ্ব উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে ইতিমধ্যে কাজ করছে, কারণ তারা ইতিমধ্যে নানান অপকর্মে জড়িয়ে গেছেন। জড়িয়ে গিয়ে এখন বাঁচতে হলে তো কারো কাছে নিরাপদ একটা জায়গা দরকার, কিন্তু তারা এই যে এখনকার যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ভরসা করতে পারছেন না, যার কারণে একটা সেফ এক্সিট খুঁজছেন। এবং এটি নিশ্চিত যে একটা যদি ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন হয় এবং ইনক্লুসিভ ইলেকশন হয়, তাহলে এই যে 14 মাসের যে ব্যর্থতা, এই ব্যর্থতার খেসারত দিতে হবে ব্যালটে। বাংলাদেশের জনগণ ব্যালটে দিয়ে দেবে। বাংলাদেশে নজিরবিহীন ভাবে পৃথিবীর ইতিহাসে রেকর্ড, সর্বশেষ পতিত সরকারের দল
আবার ক্ষমতায় আসে এবং সেটি বাংলাদেশেই ঘটবে এবং সেই প্রেক্ষাপটে রচিত হচ্ছে, যার কারণে চারিদিকে সেফ এক্সিট কলরব উঠেছে। সামনে কঠিন সময়, আমরা নিশ্চয়ই এই সময়ের সাক্ষী থাকব। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।